শুরু করছি কোষীয় শ্বসনের পর্যায়। কোষীয় শ্বসনকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। কি কি পর্যায়? গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, আর কি প্রান্তীয় শ্বসন। তো প্রথমে আমরা পড়ব কি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস কি? গ্লাইকোলাইসিস হচ্ছে কি, প্রথমে গ্লুকোজকে অক্সিজেনের অনুপস্থিতিতে যে ভাঙনটা হয় বা আংশিক জারিত হয়ে পাইরুভিক অ্যাসিড তৈরি করে, সেই পর্যায়টাকে কি বলবো? গ্লাইকোলাইসিস। তো দেখি আমরা লিখে লিখে একটু পড়ি। গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস এটাকে ভাঙি। গ্লিক আর লাইসিস। গ্লিক মানে কি? গ্লিক মানে হচ্ছে মিষ্টি, আর লাইসিস মানে ভাঙন, অর্থাৎ কি মিষ্টির ভাঙন। এবারে মিষ্টি কোনটাকে বলছে? গ্লুকোজ। গ্লুকোজ তো শ্বসন বস্তু, যেটা আমরা অক্সিজেনের সাহায্যে জারিত করব, দেখব। তাহলে গ্লুকোজের ভাঙনটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস, জন্য নাম দেওয়া হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসকে আরেকটি নামকরণ করা হয়েছে, সেটাকে বলছে কি ইএমপি পথ। ইএমপি কেন? তিনজন বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ এবং পার্নেস, এই তিনজন বিজ্ঞানী প্রথম এই গ্লাইকোলাইসিস পর্যায়টি আবিষ্কার করেছিলেন বলে এর আরেক নাম কি ইএমপি পথ। কোন কোন বিজ্ঞানী? এমডেন, মেয়ারহফ এবং পার্নেস। এরা কারা? এই তিনজন বিজ্ঞানী এই পর্যায়টি আবিষ্কার করেছিলেন বলে এর আরেকটা নাম কি ইএমপি পথ। ই ফর এমডেন, মেয়ারহফ, এম, পি পার্নেস। ঠিক আছে? তো গ্লাইকোলাইসিসটা হচ্ছে অক্সিজেন নিরপেক্ষ পর্যায়। তাহলে সবাত শ্বসন, অবাত শ্বসন এবং সন্ধান, এই তিন প্রকার শ্বসনেরই একটি সাধারণ পর্যায় কি গ্লাইকোলাইসিস। আমরা জানি অবাত শ্বসন ও সন্ধানে কি হয়, মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না। তো তাহলে যেহেতু গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা অক্সিজেন নিরপেক্ষ, তাই এই তিন প্রকার শ্বসনেরই প্রথম পর্যায় বা সাধারণ পর্যায় কি হবে? গ্লাইকোলাইসিস। এখন আমরা যদি বলি গ্লাইকোলাইসিসের বৈশিষ্ট্য কি, প্রথমে এক নম্বর বৈশিষ্ট্য লিখি। প্রথম বৈশিষ্ট্য কি? এই পর্যায়ে গ্লুকোজ অক্সিজেন ব্যতি রেখে আংশিকভাবে জারিত হয়ে এক অণু গ্লুকোজ দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে। তাহলে লিখি এটি অক্সিজেন নিরপেক্ষ পর্যায়। ঠিক আছে? দুই কি? এক অণু গ্লুকোজ আংশিকভাবে জারিত হয়ে, আংশিকভাবে উৎসেচক সহযোগে লিখে দিলাম, উৎসেচক লাগে, উৎসেচক সহযোগে জারিত হয়ে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করে।
3 নম্বর কি, এটি সমস্ত সজীব কোষে ঘটে। অর্থাৎ কি, এটা তো সবাত শ্বসনের পর্যায়ের মধ্যে পড়বে কি, এই পর্যায়গুলো সবাত শ্বসনের মধ্যে এই পর্যায়গুলো পড়বে কি কি, গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ক্রান্তীয় শ্বসন। যেহেতু এটি সন্ধান এবং অবাত শ্বসনেও সাধারণ পর্যায়, তাহলে সমস্ত প্রকার সজীব কোষে এটি ঘটে থাকে কি, গ্লাইকোলাইসিস। এই পর্যায়ে কোনো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় না। ঠিক আছে, তাহলে গ্লাইকোলাইসিসের 4টে বৈশিষ্ট্য আমরা দেখলাম। এটি অক্সিজেন নিরপেক্ষ পর্যায়, 1 অণু গ্লুকোজের 2 অণু পারুভেগ অ্যাসিড উৎপন্ন হয়, এটি সমস্ত সজীব কোষে ঘটে, আর এখানে কোনো কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে না এই পর্যায়ে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা ঘটে কোথায়? এই পর্যায়টা, গ্লাইকোলাইসিস পর্যায়টা ঘটে কোষের সাইটোপ্লাজমে। কারণ কি, এই পর্যায়ের জন্য যে সমস্ত উৎসেচকের প্রয়োজন হয় সেগুলি সাইটোপ্লাজমেই পাওয়া যায়। সেই জন্য গ্লাইকোলাইসিস পর্যায়টা ঘটে কোথায়? কোষের সাইটোপ্লাজমে। তাহলে এখানে এক লাইন লিখে দিই, ঘটে সাইটোপ্লাজমে। ঠিক আছে, গ্লাইকোলাইসিস প্রক্রিয়া গ্লুকোজ কি তৈরি হবে? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড বা পাইরুভেট কয় অণু? 2 অণু। 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। এখানে অক্সিজেনের প্রয়োজন নেই, এই কেটে দিলাম। কিসের প্রয়োজন? উৎসেচক। আর লাগবে এটিপি, আর লাগবে NAD+। আমরা যখন লিখে লিখে পড়বো এগুলো সম্বন্ধে সব জানবো। তাহলে মেইন যেটা আমি বোঝাতে চাইছি যে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। কিভাবে হবে আমরা পরপর লিখে লিখে পড়ি। আচ্ছা, এটা মুছে দিই, জায়গা কম হবে আমার। প্রথমে গ্লুকোজ, গ্লুকোজ থেকে তৈরি হবে কি? গ্লুকোজ 6-ফসফেট। ঠিক আছে, তাহলে দেখো গ্লুকোজ থেকে তৈরি হয়েছে গ্লুকোজ 6-ফসফেট, অর্থাৎ কি একটা ফসফেট যুক্ত হয়েছে, অর্থাৎ কি ফসফোরিভবন ঘটেছে। তাহলে ফসফেটটা আসবে কোথা থেকে? এখান থেকে এটিপি ভেঙে ফসফেটের যোগান দেবে, তাহলে এডিপি তৈরি হবে আর তৈরি হবে ফসফেট, যেটা গ্লুকোজের সঙ্গে যুক্ত হবে। তারপর তৈরি হবে কি? ফ্রুক্টোজ, ফসফেট। ফ্রুক্টোজ 6-ফসফেট আর গ্লুকোজ 6-ফসফেট একে অন্যের আইসোমার। অর্থাৎ কি আইসোমার, যেহেতু এটাই কনভার্ট হতে পারে ও এটাই কনভার্ট হতে পারে, সেই জন্য এটা কি উভমুখী বিক্রিয়া, সেই জন্য আমি এইভাবে লিখে দিলাম। তোমরা জানো, আর নতুন করে বলছি না। তাহলে দেখো এইখানটায় আইসোমার, এখানে আচ্ছা উৎসেচকগুলোর নাম পরে বলছি, এখন বলছি না, ওটা এখন বাকি রাখছি। গ্লুকোজ 6-ফসফেট থেকে আবার তৈরি হবে কি? ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে তৈরি হবে
ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট। তাহলে কি আবার আরেকটা ফসফেটের দরকার হলো, আবার এটিপি ভেঙে ফসফেট তৈরি, এটিপি আর ফসফেট দেবে। তাহলে দুটো এটিপি আমাদের লাগছে এই বিক্রিয়া গ্লাইকোলাইসিসের পর্যায়ে। তারপরে কি হবে, ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট, এগুলো সবই কি 6 কার্বন যুক্ত। আমি লিখে দিচ্ছি, গ্লুকোজ 6 কার্বন যুক্ত, লাল দিয়ে লিখলাম। এও 6 কার্বন যুক্ত, গ্লুকোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেটও 6 কার্বন যুক্ত, ফ্রুক্টোজ 1,6 বাইফসফেটও 6 কার্বন যুক্ত। ফ্রুক্টোজ 1,6 বাইফসফেট ভেঙে এক অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এবং এক অণু 3 ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করবে। দুটো যৌগ তৈরি করলো, ওই দুটো যৌগই 3 কার্বন যুক্ত করে। তাহলে যেহেতু এটা 6 কার্বন, তাহলে 3 কার্বন যুক্ত দুটো যৌগ তৈরি করলো। কি কি যৌগ, 3 ফসফোগ্লিসারালডিহাইড, গ্লিসারালডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এরা কত বললাম, 3 কার্বন যুক্ত। এখানে এই ব্র্যাকেটে যেগুলো লাল দিয়ে লিখছি সেগুলো হচ্ছে এ কটা কার্বন নিয়ে এই যৌগগুলো তৈরি হয়েছে। বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে 6 কার্বন যুক্ত, সে কি করেছে, দুটো যৌগ তৈরি করেছে, প্রত্যেকটা 3 কার্বন যুক্ত হয়ে। তাহলে দুটো মিলে সেই 6 কার্বন হলো। এটা একটা আইসোমার, অর্থাৎ কি করবে, এটাতে কনভার্ট হতে পারে, ও ওটাতে কনভার্ট হতে পারে। ঠিক আছে, এরপর কি হবে, এরপর 3 ফসফোগ্লিসারালডিহাইড তৈরি করবে অজৈব ফসফেট এবং NAD+ এর সহযোগে 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। কি কি লাগছে, লাগছে অজৈব ফসফেট আর কি NAD+। NAD+ এখানে বিজারিত হয়ে তৈরি করবে NADH+ প্লাস H+। যৌগটা কি তৈরি হলো, 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড বা গ্লিসারেট। আমি গ্লিসারিক অ্যাসিড লিখে দিচ্ছি, 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড বা 1,3 ডাইফসফোগ্লিসারেট। ঠিক আছে, এরপর 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। তারপর তৈরি হবে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিক অ্যাসিড।
ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 2 ফসফোইনল পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড 2 ফসফোইনল পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে কি পাইরুভিক অ্যাসিড। বা পাইরুভেট। সুতরাং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা এই পাইরুভিক অ্যাসিডটাই চাইছি। এখানে গিয়ে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা শেষ হলো। এখন দেখো আমরা এবার কোথায় কোথায় এটিপি লাগলো আর কোথায় কোথায় এটিপি তৈরি হলো সেটা দেখছি। প্রথমে আমরা কি দেখেছি, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হওয়ার সময় একটা এটিপি লেগেছে, কারণ এটিপিটা ভেঙে ADP প্লাস পিআই হয়েছে, পিআইটা এখানে যুক্ত হয়েছে অর্থাৎ ফসফোরিভবন ঘটেছে। তারপরে কি হয়েছে, ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট তৈরি হওয়ার সময় আরেকটা ফসফেট লেগেছে, তাহলে এখানেও এটিপি ভেঙে সেই ফসফেটটা দিয়েছে, এখানেও ফসফোরিভবন ঘটেছে। তারপর থেকে এখানে দেখো 3 ফসফোগ্লিসারিড থেকে 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হওয়ার সময় একটা NAD লেগেছে, সে কি তৈরি করেছে NADH প্লাস H+। এই NADH পরবর্তীকালে 3 অণু ATP তৈরি করবে। এখন সরাসরি এখান থেকে আমরা ATP পেলাম না, পরবর্তীকালে ATP তৈরি করবে 3 অণু। এক অণু NADH থেকে 3 অণু ATP তৈরি হবে। তারপরে দেখো 1,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাহলে একটা ফসফেট কম আছে, সেই ফসফেটটা এটিপির সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে কি এটিপি। তাহলে এখানে একটা এটিপি আমরা পাবো। এটিপি থেকে এখান থেকে একটা এটিপি পেলাম। আর একটা এটিপি কোথায় পাবো দেখো, 2 ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি করলো পাইরুভিক অ্যাসিড। এখানে তাহলে ফসফেটটা চলে গেল, এখানে আবার এডিপি ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে কি এটিপি। তাহলে দেখো এখানে দুটো এটিপি লেগেছে আর এখানে দুটো এটিপি তৈরি হয়েছে। এখন এখানে দুটো এটিপি তৈরি হয়েছে কি এক অণু ফসফোগ্লিসারিডাইড থেকে 3 ফসফোগ্লিসারিডাইড থেকে এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করার সময়। কিন্তু আমরা কি বলেছিলাম যে এক অণু গ্লুকোজের আংশিক জারণে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। তাহলে এক অণু তৈরি হয়ে গেছে। আবার কি বলেছিলাম, ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট আর 3 ফসফোগ্লিসারিডাইড একে অন্যের আইসোমার, অর্থাৎ এ যখন পাইরুভিক অ্যাসিড তৈরি করলো, ডাইহাইড্রোক্সি অ্যাসিডন ফসফেট আবার 3 ফসফোগ্লিসারিডাইডে পরিণত হবে এবং সে আবার এই বিক্রিয়াগুলোর মাধ্যমে আরো এক অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে। তার মানে কি আবার 2 অণু এটিপি তৈরি হবে, আবার এক অণু NADH তৈরি হবে। তাহলে এটিপি হিসেবটা করে দেখি, এখানে 2 অণু এটিপি খরচ হয়েছে। তাহলে এখান থেকে এই বিক্রিয়া পর্যন্ত অংশটাকে আমরা কি বলবো, শক্তি ব্যয়কারী দশা। গ্লাইকোলাইসিসকে দুটো দশায় ভাগ করলাম, একটা হচ্ছে শক্তি ব্যয়কারী দশা, কারণ এখানে আমাদের শক্তি ব্যয় করতে হচ্ছে, খরচ করেছি। আর এরপর থেকে এই যে NADH থেকে তৈরি করে NADH তৈরি হলো এবং ATP তৈরি হলো দুটো। এই যে বিক্রিয়া 3 ফসফোগ্লিসারিডাইড থেকে আরম্ভ করে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হওয়া পর্যন্ত এই বিক্রিয়া থেকে যদি এটা কি হবে, এটিপি তৈরি হয়েছে, NADH ও তৈরি হয়েছে, এখান থেকেও পরবর্তীকালে 3 অণু এটিপি পাবো। তাহলে এই দশাকে আমরা বলবো কি শক্তি উৎপাদনকারী দশা। তাহলে দুটো দশায় ভাগ করেছি, একটা শক্তি ব্যয়কারী, একটা শক্তি উৎপাদনকারী দশা। তাহলে আমি কি বললাম যে এক অণু 3 ফসফোগ্লিসারিডাইড থেকে
2 অণু এটিপি তৈরি হয়েছে এবং 1 অণু NADH তৈরি হয়েছে। 1 অণু NADH থেকে তৈরি হবে, এখানে লিখে দিই, NADH থেকে, বা একসাথে এখানে লিখলে বলা যায় NADH2। NADH থেকে তৈরি হলো 3 অণু ATP। ঠিক আছে, আর কটা হয়েছে? 1 প্লাস 1 অর্থাৎ 2 অণু ATP। 1 অণু 3-ফসফোগ্লিসাইড থেকে এটা তৈরি হলো। তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটও 3-ফসফোগ্লিসাইডে পরিণত হবে, আবার এই বিক্রিয়াগুলো হবে, তাহলে আবার এটা তৈরি হবে। তাহলে ফের এটা 1 নম্বর বা 2 এ আবার 1 অণু DH2 NADH2, 3 অণু ATP, আবার 1 প্লাস 1 2 অণু ATP। তাহলে মোট কত হলো? এই 2 4, এই 3 6, 6 আর 4 এ 10 অণু ATP। কিন্তু আমাদের লেগে গেছে কত? আমরা খরচ করেছিলাম কত? প্রথমে একটা আর একটা দুটো, তাহলে দুটো খরচ বিয়োগ করে দিই। 10 - 2 অর্থাৎ 8 অণু ATP। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আমরা 8 অণু ATP পাই। ডাইরেক্ট পাই কত? এই 2, তারপরের বারে আবার 2 4, এবং NADH2 পরবর্তীকালে 1 অণু NADH2 থেকে 3 অণু ATP, তাহলে দুটো NADH2 তৈরি হবে 6 অণু। আর এই 2 4 10, কিন্তু এইটা বিয়োগ হয়ে যাবে 2 অণু, তাহলে থাকবে কি 8 অণু ATP। এটা বোঝা গেল ATP এর হিসেব। মোট সবাদ শ্বসন প্রক্রিয়ায় আমরা বলেছিলাম 38 অণু ATP পাবো, তার মধ্যে গ্লাইকোলাইসিসে পেয়ে গেলাম কত? 8 অণু ATP।